রাম মন্দির তো উদ্বোধন হয়ে গেল, আপনিও কি প্ল্যান করছেন অযোধ্যা যাবেন? যাবার আগে ভিডিওটা অবশ্যই দেখুন। অযোধ্যা ট্যুর প্ল্যানের এই ভিডিওতে থাকছে কিভাবে অযোধ্যা যাবেন, কোন সময় গেলে ভালোভাবে ঘুরে দেখতে পারবেন, সেখানে গিয়ে কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, রাম মন্দির দর্শনের নিয়মকানুন, রাম মন্দির ছাড়াও আর কি কি মন্দির দেখবেন, সরজু নদীতে কিভাবে বোটিং করবেন, সন্ধ্যা আরতি ও লেজার শো কখন হয়, এই সব কিছু নিয়ে শুরু হচ্ছে আজকের এই ভিডিও। প্রথমে দেখে নিই আমরা অযোধ্যা পৌঁছাবো কিভাবে। কলকাতা থেকে অযোধ্যা পৌঁছানোর জন্য সরাসরি দুটি ট্রেন রয়েছে। প্রথমটি জম্মু তাওয়া এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশন থেকে সকাল 11টা 45 মিনিটে ছেড়ে অযোধ্যা পৌঁছায় পরের দিন সকাল 6টা বেজে 21 মিনিটে। সময় লাগে 18.5 ঘন্টা মতো। এই ট্রেনে রয়েছে স্লিপার কোচ, থার্ড এসি এবং সেকেন্ড এসি। স্লিপার কোচের ভাড়া 440 টাকা, থার্ড এসির ভাড়া 1185 টাকা এবং সেকেন্ড এসির ভাড়া 1700 টাকা। এই ট্রেনে প্যান্ট্রি কারের সুবিধা রয়েছে। দ্বিতীয় ট্রেনটি হলো দুন এক্সপ্রেস, যেটা হাওড়া স্টেশন থেকে রাত্রি 8টা 25 মিনিটে ছাড়ে এবং অযোধ্যা পৌঁছায় পরের দিন দুপুর 1টা বেজে 53 মিনিটে। সময় লাগে 17.5 ঘন্টা মতো। এই ট্রেনে স্লিপার কোচের ভাড়া 445 টাকা, থার্ড এসি 1195 টাকা এবং সেকেন্ড এসি 1710 টাকা। যারা আকাশপথে অযোধ্যা যাবেন ভাবছেন, তাদের জন্য রয়েছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা অযোধ্যা শহর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। কলকাতা থেকে আকাশপথে অযোধ্যা যেতে সময় লাগে 1.5 ঘন্টা মতো। যারা সড়ক পথে যাবেন তাদের জানিয়ে রাখি, কলকাতা থেকে সড়ক পথে অযোধ্যার দূরত্ব 900 কিলোমিটার মতো। 4 চাকাতে সময় লাগে 20 ঘন্টার আশেপাশে। অযোধ্যা তো পৌঁছে গেলেন, এইবার আপনাকে দেখতে হবে একটা থাকার জায়গা। এই ক্ষেত্রে বলে রাখি, অযোধ্যা একদিনেও ঘোরা যায়। সকালবেলা ট্রেন থেকে নেমে সারাদিন ঘুরে রাতের ট্রেন ধরে বাড়ি ফেরা সম্ভব, কিন্তু যারা একদিন অযোধ্যাতে থেকে ঘুরতে চাইছেন তাদের জন্য চলুন দেখি কি কি থাকার ব্যবস্থা রয়েছে অযোধ্যাতে। অযোধ্যাতে থাকার জন্য বেশ কিছু হোটেল এবং প্রচুর ধর্মশালা রয়েছে। প্রথমে দেখে নিই রাম মন্দিরের কাছাকাছি কিছু হোটেল এবং ধর্মশালা। হনুমানগড়ে যাবার উল্টো দিকের রাস্তা অর্থাৎ দন্ত ভবন কুণ্ড রোডে আপনি পেয়ে যাবেন শ্রীরাম হোটেল। এই হোটেলে নন এসি ডবল বেডরুম ভাড়া 1800 টাকা এবং এসি ডবল বেডরুম ভাড়া 3000 টাকা। नॉन एसी डबल बेडरूम का 1800 रुपये है, एसी डिलक्स रूम डबल बेड का 3000 रुपीस है। শ্রীরাম হোটেলের পাশে রয়েছে শ্রী সীতারাম সেবাশ্রম। এটা একটা ধর্মশালা। এখানে রাম ভক্তদের বিনামূল্যে থাকা এবং প্রসাদ গ্রহণের সুব্যবস্থা রয়েছে। कभी भी आइए आश्रम में, और सभी राम भक्त को यहाँ पे निःशुल्क भोजन, निःशुल्क सुविधा, और जो भी हो गरीबों को, असहायों को रहने के लिए अब महाप्रसाद की निःशुल्क सेवा है यहाँ। সীতারাম সেবাশ্রম ছাড়াও এখানে রয়েছে সাহু ধর্মশালা এবং বস্তি ধর্মশালা। এই ধর্মশালাগুলোতে 300 থেকে 400 টাকায় রুম পাওয়া যায়। এই রাস্তায় আরও একটি হোটেল আছে যার নাম শ্রী রামলালা প্যালেস। এখানে রুম ভাড়া শুরু হয় 1200 টাকা থেকে এবং এর ওপরে 2000, 2500 বা 3000 বিভিন্ন রকমের রুম আপনারা পেয়ে যাবেন। এবারে আপনাদের দেখাবো স্টেশনের কাছাকাছি একটি হোটেল এবং ধর্মশালা। স্টেশনের রাস্তা দিয়ে বেরিয়ে ডান দিকে পেয়ে যাবেন গুজরাটি ধর্মশালা। এখানেও থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। এছাড়াও স্টেশনের কাছাকাছি রয়েছে হোটেল হনুমান প্যালেস। এই হোটেলে সমস্ত রুম এসি, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। হোটেল তো বুক হয়ে গেল, এবারে চলুন রাম মন্দির দর্শন করতে। এদিক দিয়ে সবাই প্রবেশ করছে, আমরাও এদিক দিয়ে প্রবেশ করব। ক্যামেরা ভেতরে নিয়ে যাওয়া যাবে না, সামনে লকার রয়েছে, সেই লকার রুমে ক্যামেরা বা মোবাইল সব কিছু জমা রেখে তারপরে ভেতরে যেতে হবে। মন্দির যাওয়ার মেন প্রবেশ পথ হচ্ছে এটা, আর নিচে কিন্তু দারুণভাবে কার্পেট দেওয়া হয়েছে। নিরাপত্তার কোনো অভাব নেই এই রাম মন্দির চত্বরে। রাম মন্দির করিডর থেকে প্রায় 700 মিটার ভেতরে রয়েছে মূল মন্দির। মন্দিরের প্রবেশপথ ধরে কিছু দূর এগিয়ে গিয়ে রয়েছে ব্যাগ চেকিং কাউন্টার। এখানে প্রত্যেকের ব্যাগ স্ক্যান করা হবে। তারপর কিছু দূর এগিয়ে গিয়ে পাওয়া যাবে লকার রুম। এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। এখানে রয়েছে সব জুতো রাখার ব্যবস্থা, প্রচুর রয়েছে এরকম জুতো রাখা যায়। এখানে প্রচুর জুতো রাখার ব্যবস্থা আছে, একদম ফ্রিতে বিনামূল্যে জুতো রেখে তারপরে আপনারা লকার রুম আছে, লকার রুমে আপনাদের ব্যাগ, মোবাইল এগুলো জমা করতে হবে। এখানে প্রচুর বসার জায়গা রয়েছে, যেসব দর্শনার্থী আসবে তারা এখানে কিন্তু বসতে পারবে। এই বিল্ডিংয়ের ভেতরে রয়েছে লকার রুম।
14টা লকার রুমে আপনি যে কোনো জায়গায় আপনার ব্যাগ, মোবাইল ইত্যাদি জমা করে রাখতে পারেন একদম বিনামূল্যে। লকার রুমে ব্যাগ, মোবাইল জমা করে এখান থেকে আর কিছু দূর হেঁটে গিয়ে প্রবেশ করতে হবে মূল মন্দিরে। এই মন্দিরে পাথরের উপর খোদাই করা বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং কারুকার্য দেখে অবাক হবেন আপনিও। ভক্তদের ভিড় থাকলেও খুব সুন্দরভাবে রামলালা দর্শন করে আপনি বেরিয়ে আসতে পারবেন। তবে পুজো দেবার কোনো ব্যবস্থা এখনও নেই। সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত এবং দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দিরে আরতি দেখতে চাইলে সেক্ষেত্রে অনলাইনে আগে থেকেই পাস কালেক্ট করতে হবে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র এই ওয়েবসাইট থেকে আরতির পাস পেয়ে যাবেন। তো এইমাত্র রামলালা দর্শন করে বেরিয়ে আসলাম। রামলালা দর্শন হলো খুব সুন্দরভাবে, দারুণ লাগলো। রাম মন্দির ছাড়াও রয়েছে আরও কিছু মন্দির যেগুলো আপনি পায়ে হেঁটে দেখে নিতে পারেন। রাম মন্দির থেকে 500 মিটার দূরে রয়েছে হনুমানগড়ি মন্দির। 76টা সিঁড়ি বয়ে এই মন্দিরে প্রবেশ করতে হয়। এখানে হনুমানজি বাল্যরূপে মাতা অঞ্জলির কোলে অবস্থান করছেন। মন্দিরের দেওয়ালে হনুমান চালিসা শ্লোক লেখা রয়েছে। পুরো মন্দিরটা একটা দুর্গের মতো আকৃতির। হনুমানগড়ির পাশেই রয়েছে দশরথ মহল। তো এখন চলে আসলাম দশরথ মহলের একদম ভেতরে। আর এখানে কিন্তু রাজা দশরথ তার রাজ্যসভা চালাতেন। হনুমানগড়ির পাশেই রয়েছে দশরথ মহল। রাজা দশরথ এই ভবনেই থাকতেন বলে স্থানীয় বাসিন্দারা মনে করেন। ভগবান শ্রী রামচন্দ্র এই বাড়িতেই বড় হয়ে উঠেছেন এবং এখান থেকেই বনবাসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। শ্রী রামচন্দ্রের বনবাস যাওয়া এবং বনবাস থেকে ফিরে আসা সেই সমস্ত মূর্তি এখানে প্রতিষ্ঠা করা রয়েছে। এই পৌঁছে গেলাম কনক ভবন। ধার্মিক মতানুসারে রানী কৈকেয়ী মাতা সীতাকে এই কনক ভবন উপহার দিয়েছিলেন। বিভিন্ন সময়ে এই মন্দির ধ্বংস এবং পুনর্নির্মাণ করা হয়েছিল। বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছিল 1891 সালে। মন্দির দর্শন করা হলে এবার খাওয়া দাওয়ার পালা। অযোধ্যাতে বেশ কিছু ভান্ডারা রয়েছে যেখানে আপনি বিনামূল্যে খাওয়া দাওয়া করতে পারেন। আর যারা হোটেলে খেতে চান তাদের জন্য রয়েছে বেশ কিছু হোটেল এবং রেস্টুরেন্ট। এখানে বেশিরভাগ হোটেলেই নিরামিষ খাবার পাওয়া যায়। प्योर वेज नॉन वेज नहीं है तो कुछ भी नहीं। थाली में 4 रोटी 2 सब्जी दाल चावल 120। রাম মন্দির করিডর থেকে রামপথ ধরে 2 কিলোমিটার উত্তর দিকে গেলে পাওয়া যায় নয়াঘাট। সেখানেই লতা মঙ্গেশকর চক, রামকি পায়েরি, সরজু নদী অবস্থিত। সমস্ত মন্দির দেখা হয়ে গেলে বিকেলবেলা এই জায়গায় চলে আসুন। আর এখন চলে আসলাম রামকি পায়েরি যে ঘাট, সেই ঘাটে। কথায় আছে এখানেই নাকি শ্রীরামচন্দ্রের অন্তিম কাজকর্ম সম্পূর্ণ হয়েছিল এই ঘাটেই। এই ঘাটে একবার স্নান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়। রামকি পায়েরির পাশেই রয়েছে সরজু নদী। সেখানে বিকেলবেলা বোটিং করা হয়। 100 টাকার বিনিময়ে 12 থেকে 15 মিনিট সরজু নদীর বুকে নৌকা ভ্রমণ করতে পারবেন। বিকেলের এই নৌকা ভ্রমণ আপনার মন ছুঁয়ে যাবে। নৌকা ভ্রমণ শেষ হলে সন্ধেবেলায় এই সরজু নদীর তীরে অনুষ্ঠিত হয় সন্ধ্যা আরতি। এই সময় সরজু নদীর তীরে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। দারুণ একটা সন্ধ্যা আরতি দেখলাম। 6টার সময় শুরু হলো সন্ধ্যা আরতি এখানে, আর 6টা 20-তে শেষ হলো। মানে 20 মিনিট সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতির পরেই রামকি পায়েরিতে দেখানো হয় রামায়ণের কিছু অংশ এবং রামায়ণ শেষ হলেই সেখানেই শুরু হয় লেজার শো। সন্ধ্যাবেলা এই জায়গাটা দারুণ জমজমাট থাকে। অযোধ্যাতে গেলে আপনারাও বিকেল থেকে সন্ধ্যার সময়টা এই জায়গাতেই কাটানোর চেষ্টা করবেন। আর এখানে কিন্তু রামায়ণের কিছু অংশ তুলে ধরা হচ্ছে। প্রচুর মানুষের ভিড় হয়েছে, কারণ এখন এখানে চলছে রামায়ণ শো। দারুণ একটা পরিবেশ, চারিদিকে আলো আর আলো, দারুণ লাগছে এই সময়টা।
অযোধ্যা ভ্রমণ তো শেষ হলো, এবার আপনাদের সঙ্গে শেয়ার করব খরচের হিসাব। যেহেতু আমি একদিনে অযোধ্যা ঘুরে দেখেছিলাম, তাই আমি একদিনের খরচটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা যদি হোটেলে থেকে অযোধ্যা ঘুরতে চান তাহলে এর তুলনায় খরচটা একটু বেশি হবে। কলকাতা থেকে স্লিপার ট্রেনে অযোধ্যা যাওয়া এবং আসা খরচ 880 টাকা। যাওয়া আসা এবং অযোধ্যাতে মোট খাওয়া খরচ 700 টাকা, অন্যান্য খরচ 200 টাকা। মোট খরচ 1780 টাকা।